গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম, তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। একটি দলের বিরুদ্ধে ভুয়া ব্যালট ছাপানোর অভিযোগ তারেক রহমানের। মানুষের চাহিদার চেয়েও বেশি করবে বিএনপি, শুক্রবার ইশতেহার ঘোষণা। নেতার আগে জনতাকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার আশা জুবাইদা রহমানের। দেশের সবচেয়ে মজলুম সংগঠন জামায়াত, দাবি আমিরের। একটি দলের বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ, অভিযুক্ত ধরা পড়ায় হ্যাকের সত্যতা প্রকাশ হওয়ার দাবি। জামায়াত ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের 5 ঘন্টার পারিশ্রমিক দেবে প্রতিষ্ঠান, বাকি 3 ঘন্টার ভর্তুকি দেবে সরকার। জুলাই সনদ বাস্তবায়ন সহ 41 দফা ইশতেহার ঘোষণা দলটির। এবং নির্বাচনী প্রচারণা তুঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশে শান্তি চায় না বলছে বিএনপি। অত্যাচারীরা ক্ষমতায় যেতে পারবে না বলছে 11 দলীয় ঐক্য। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম, তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী জনসভায় এই কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুপ্তরা ভুয়া ব্যালট ছাপাচ্ছে দাবি করে ভোটের মাধ্যমে তাদের উচিত শিক্ষা দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। পাশাপাশি নারীদের ঘরবন্দি রাখার ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তার। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন নেতা আছে, সেই নেতা তারেক। লক্ষ জনতার দৃষ্টি এক বিন্দুতে, যার আগমনে পুরো অঞ্চল জুড়ে উৎসবের আমেজ। ব্যানার প্লাকারে একজনেরই নাম, তিনি তারেক রহমান। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশালে আসতেই উচ্ছ্বাসের নগরীতে পরিণত হয় দক্ষিণের এই প্রান্তর। শহরের বেলস পার্ক মাঠের মঞ্চে এসে বরিশালবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারম্যান। 2 দশক পর এই নগরীতে তারেক রহমানের আগমনে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো মাঠ। সাধারণের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। প্রিয় ভাই ও বোনেরা, বক্তব্যের শুরুতে বিএনপি চেয়ারম্যান বলেন, বরিশালবাসীর নানা সমস্যা সমাধানে বিএনপিকে সমর্থন দিতে হবে। দক্ষিণাঞ্চলের নদী ভাঙনের বিপরীতে বেড়ি বাঁধ নির্মাণের কথা জানান তারেক রহমান। এই সকল সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের ভাষায় গুপ্তরা নতুন করে জালিম হিসেবে পরিচিত হয়েছে। তাদের ভোট দিলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে বলেও জানান তারেক রহমান। গুপ্তরা নিজেদের প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। এদের এই ষড়যন্ত্র সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে হবে, যাতে করে 12 তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। গুপ্ত জালিমদের উচিত শিক্ষা দিতে জনগণকে আহ্বান জানান তারেক রহমান। বলেন, যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, নারীদের অপমান করছে, মানুষকে নিজেদের পায়ে রাখতে চায়, তারা সৎ লোকের শাসন কায়েম করতে পারে না। একটি রাজনৈতিক দল, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। এইসব লোক যদি দায়িত্ব পায়, তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে। বরিশাল থেকে শেষ হলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিভাগীয় পর্যায়ে নির্বাচনী প্রচারণার জনসভা। সমস্যা সমাধানের পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিয়ে জানালেন দলের পরিকল্পনার কথা। দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে চাইলেন ধানের শীষের পক্ষে ভোট। এদিন দুপুরে বরিশালের জনসভা শেষ করে হেলিকপ্টারে করে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, ফরিদপুর ঘিরে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চায় তার দল। ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করারও আশ্বাস দেন তারেক রহমান। এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাসের কষ্ট না থাকে। ধানের শীষ আগামী 12 তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি
মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। 12 তারিখ জনগণ তাদের নির্বাচিত করলে 13 তারিখ থেকে বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। যে কোনো বড় কাজ করতে সক্ষম। আহমেদ সালেহীন, সময় সংবাদ। শুক্রবার ইশতেহার ঘোষণা করবে বিএনপি। এ কথা জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতায় গেলে জনগণের চাহিদার চেয়েও বেশি কাজ করবেন তারা। রাজধানীর হাতিরঝিলে ঢাকা 17 আসনের পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান বলেন, নেতার আগে জনতাকে প্রাধান্য দিয়ে দেশ করতে চায় বিএনপি। হাতিরঝিলের এমপি থিয়েটারে নাগরিক সমাবেশ। বুধবার বিকেলে ঢাকা 17 আসনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাবেশের মধ্যমণি ডাক্তার জুবাইদা রহমান। ভোটারদের ভাবনায় উঠে আসে নানা সমস্যা আর সংকটের কথা। 17 আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে এসবের সমাধান চান তারা। আমি চাইবো যে আমাদের তারেক রহমান স্যার যেন সরকারি যে স্কুলগুলো আছে ওগুলোর জন্য মানগুলো একটু ভালো করে। আমাদের এই 17 আসনের জনগণের সকলের জন্য কিন্তু এটা একটা সৌভাগ্য যে তিনি এখানে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, 17 বছরের নির্বাসিত জীবনে দেশ নিয়ে পরিকল্পনা করেছেন তারেক রহমান। ক্ষমতায় এলে জনগণের চাহিদার চেয়েও বেশি কাজ করবে বিএনপি। আপনারা যেসব সমস্যার কথা বলেছেন এর চেয়েও ভালো সমাধান ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের মাথায় আছে, বিএনপির কর্মসূচিতে আছে। তারেক রহমানের স্ত্রী বিশিষ্ট চিকিৎসক জুবাইদা রহমান বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। নেতার আগে জনতাকে প্রাধান্য দিয়ে দেশ গড়তে চায় বিএনপি। আমি, আপনি, আমাদের সকলের সমস্যা অনেক। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। আমরা বলি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে, যেখানে নেতার আগে জনতা। অনুষ্ঠান থেকে জানানো হয়, শুক্রবার নির্বাচন ইশতেহার প্রকাশ করবে বিএনপি, যেখানে সব শ্রেণী পেশার মানুষের সমস্যা চিহ্নিত করে তা থেকে সমাধানের রূপরেখা থাকবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জামায়াত দেশের সবচেয়ে মজলুম সংগঠন উল্লেখ করে একটি দলের বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ তুলেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে তিনি বলেন, অভিযুক্ত ধরা পড়ায় সামনে এসেছে সত্য। কুড়িগ্রাম, লালমনিরহাট, টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির। বিস্তারিত শাহীন আলমের প্রতিবেদনে। নির্বাচনী প্রচারণায় একের পর এক জেলা চষে বেড়াচ্ছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সেই ধারাবাহিকতায় বুধবার বিকেলে টাঙ্গাইলের জনসভায় যোগ দেন তিনি। টাঙ্গাইলের পৌর উদ্যান জনসভায় আসেন জামায়াত আমির। মুহুর্মুহুর স্লোগানে জামাত প্রধানকে স্বাগত জানায় নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন সামনে রেখে সম্ভাব্য এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ করেন জামাত আমির। বাংলাদেশ জামাতে ইসলামের সবচেয়ে বড় মজলুম সংগঠন বাংলাদেশে। আর কোন সংগঠনের শীর্ষ 11 জন নেতাকে শেখ হাসিনার সরকার খুন করে নাই। বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না, এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। এর আগে দুপুরে তিস্তাপাড়ের জেলা নীলফামারী ও লালমনিরহাটের জনসভায় যোগ দেন জামাত আমির। তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মঞ্চে তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। কারণ লাল চোখ আমরা পরোয়া করব না। আমার দেশ আগে, এ দেশের জনগণের স্বার্থ আগে।
এদিন সকালে জামায়াত আমির যোগ দেন উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামের জনসভায়। এ সময় জেলার সরকারি কলেজ মাঠে নেতাকর্মীদের ঢল নামে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্ত ধরা পড়ার মধ্য দিয়ে সামনে এসেছে সত্য। একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের নারীদের গায়ে হাত দিচ্ছে। 4 দিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা এখান থেকে চালাই দিছে, আর এমনি একটা দল ঝাঁপায়া পড়ছে, তাইরে নাইরে নাইরে বলে গান শুরু করেছে। লজ্জা! ওদের চুনুপুটি তো গাইলো বটে, ওদের বড় বড় মাথাগুলো একই গান গাওয়া শুরু করে দিল। কাণ্ডজ্ঞান কোথায়? আলহামদুলিল্লাহ আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে কবজা করে ধরে ফেলেছে। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, দাবি নিয়ে বঞ্চিতদের আর রাস্তায় নামতে হবে না। সবার ন্যায্য পাওনাগুলো হাতে দিয়ে বলবো, এগিয়ে যাও। শাহিন আলম, সময় সংবাদ, টাঙ্গাইল। জামায়াত ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কর্মঘণ্টা 5 করা হবে, বাকি 3 ঘন্টার অর্থ ভর্তুকি দেবে সরকার। নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে এ কথা বলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই সনদ বাস্তবায়ন সহ 26টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে 41 দফা ইশতেহার ঘোষণা করে জামায়াত। বুধবার রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের ইশতেহার প্রকাশ করেন। বক্তব্যের শুরুতে জামাত আমির ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এ সময় জামাত আমির তুলে ধরেন রাষ্ট্র গঠনে তাদের রূপরেখা। যুব সমাজের হাত ধরে এখন ২৬টি বিষয়ে সরকার পরিচালনায় অগ্রাধিকার দিতে চায় দলটি। ৮ ভাগে তুলে ধরা হয়েছে ৪১টি ভীষণ। আমির বলেন, ইশতেহার জামাতের কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা দেশ গঠনের জীবন্ত দলিল। যুব সমাজের প্রত্যাশাকে, আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আমাদের ইশতেহার রচনা করেছি। ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্যে। ইশতেহার রচনা করেছি শিশুদেরকে নিরাপদ আবাসভূমি তৈরি করে দেওয়ার জন্যে। এটি কোনো দলীয় কর্মসূচি নয়, বরঞ্চ একটি জাতির প্রতি একটি দলের চিন্তা, তার ভিশন, তার পরিকল্পনা এবং কিভাবে সে আগামীর দেশটাকে সাজাতে চায় তার একটি জীবন্ত দলিল। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মৌলিক অধিকারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে ইশতেহারে। দলীয় প্রধান জানান, জামাত ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কর্মঘণ্টা 5 করা হবে, বাকি 3 ঘন্টার ভর্তুকি দেবে সরকার। যখন একজন সন্তান সম্ভবা মা, এরপরে যখন তিনি সন্তানকে জন্ম দেন, তার লালন পালন করেন, অনেক সময় 8 ঘন্টা কাজ করতে পারবেন না বলে পুরা চাকরিটাই ছেড়ে দেন। আমরা তো সেখানে তাদের জন্য সহজ করে দিচ্ছি। নারী শ্রমিক, তাদের জন্য কর্মঘণ্টার ব্যাপারে আমাদের একটা প্ল্যান আছে, আমরা বলেছি। চিন্তার ভাস যারা ব্যবসা এবং শিল্পের মালিক, তারা চিন্তা করেছেন 5 ঘন্টা কাজ করে যদি 8 ঘন্টার বেতন হয়, তাইলে আমি পুষাবো কিভাবে? না, আপনি দিবেন কেন? তিনি যে কয় ঘন্টা এখানে শ্রম দিবেন, সেই কয়েক ঘন্টার আপনি দিবেন, বাকিটা সরকারের দায়, সরকারকে দিতে হবে। জামাতের ইশতেহারের প্রতিপাদ্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ। আমি একজন লার্নার হিসেবে নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠকে ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে জামায়াত। এমন অভিযোগ করে দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামায়াতকে নির্বাচিত করলে ধোঁকা খাবে জাতি। 30 দফা ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রাষ্ট্র পরিচালনায় শরিয়াহকে প্রাধান্য দিয়ে পর্যায়ক্রমে রাষ্ট্র সংস্কার, দুর্নীতি রোধ, নারীদের অগ্রাধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে ইশতেহারে। নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইশতেহার ঘোষণা করেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাষ্ট্র পরিচালনার সর্বত্র শরিয়ার প্রাধান্য, পর্যায়ক্রমিক রাষ্ট্র সংস্কার, মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশার প্রতি দায়বদ্ধতা, আর্থিক, সামাজিক ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধি, নারীদের অগ্রাধিকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট ভেঙে দেওয়া ও সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের আশ্বাস দেওয়া হয় ইশতেহারে। দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে রাজনীতিতে গুণগত পরিবর্তন,
দুর্নীতি দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। 11 দলীয় ঐক্যে না থাকা প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠকে ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে জামায়াত। জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে এবং সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে এনে আসবে, এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা ভরে আমরা ধিক্কার জানাই। জামায়াতকে নির্বাচিত করলে জাতি ধোঁকা খাবে বলেও মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। যে প্রয়োজনগুলো আছে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। নানা প্রতিশ্রুতি নিয়ে বিরামহীন গণসংযোগে ছুটে চলেছেন প্রার্থীরা। একে অপরের দিকে ছুটছেন অভিযোগের তীর। বিএনপি বলছে সেনাবাহিনীর সঙ্গে খারাপ ব্যবহারকারীরা দেশে শান্তি চায় না। জামায়াতের অভিযোগ, বিরোধীরা হুমকি দিলেও নির্বিকার প্রশাসন। আর এনসিপি বলছে অত্যাচারীদের আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ। নির্বাচনী প্রচারণা তুঙ্গে। 12 ফেব্রুয়ারি ভোটের বৈতরণী পার হতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও একে নির্বাচনী জনসভায় বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে জামায়াত। চাঁদপুর 3-এ ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশের শান্তি চায় না। মেহেরপুর 1-এ বিএনপি প্রার্থী মাসুদ অরুণ বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ার ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল। আবেগের বশবর্তী না হয়ে যুক্তির ভিত্তিতে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান জানান নেত্রকোনা 1 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। অন্যান্য আসনেও জোরে সোরে ভোটের প্রচারণা চালাচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। যারা ধর্ম নিয়ে প্রতারণা করতে পারে তারা তো ভবিষ্যতে মানুষকে নিয়ে প্রতারণা করবে, সেই প্রতারণা থেকে যেন সতর্ক থাকে। আর্মিকে নিয়ে যে কথা বলেছে, সান্দুর কপাল গলা ইলেকশন করে দেখা ভোট বিপ্লবের মাধ্যমে এদেরকে প্রতিহত করতে হবে। জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে, ভুল বুঝাচ্ছে। প্রচার যুদ্ধে সরব 11 দলীয় ঐক্যের প্রার্থীরাও। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্বাচনী সভায় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, দলের ইমেজকে নষ্ট করতে একটি দল সাইবার অ্যাটাক শুরু করেছে। পাবনা 1 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেন, তার নেতাকর্মীদের হুমকি দিচ্ছে প্রতিদ্বন্দ্বী দল। এ নিয়ে প্রশাসনকে জানালেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সিরাজগঞ্জ 4-এ গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম খান। পঞ্চগড় 1-এ শাপলাকলির প্রার্থী সার্জিস আলম বলেন, জুলুমবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ। যারা ক্ষমতায় না আসতে, এমপি মন্ত্রী না হইতে মানুষের উপরে জুলুম করতে পারে, ওরা তো ক্ষমতায় আসলে মানুষকে মানুষই মনে করবে না। সংগঠনের মর্যাদা ইমেজকে ক্ষতিগ্রস্ত করার জন্য ওনারা এখন সাইবার অ্যাটাক শুরু করেছে। এছাড়াও ভোটের মাঠে প্রচার চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পাল্টাপাল্টি অভিযোগে রাজধানীতে নির্বাচনী প্রচারণা তুঙ্গে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা দেখছেন বিএনপি প্রার্থীরা। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের অংশগ্রহণের সুযোগ দিয়ে ইসি ভোটের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ 11 দলীয় ঐক্যের। নির্বাচনের বাকি আর মাত্র 8 দিন ঘনিয়ে আসছে সময়, আর প্রচারে জোর বাড়ছে প্রার্থীদের। রয়েছে নানা প্রতিশ্রুতি আর আশার বাণী, আবার কারো কারো আছে পাহাড় সমান অভিযোগ। তারপরও চালিয়ে যাচ্ছেন গণসংযোগ। বুধবার রাজধানী কাকরাইলে প্রচারণায় বিএনপি প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা চলছে। একই আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি লেভেল প্লেইং ফিল্ড নেই উল্লেখ করে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। কিছু লোকের প্রার্থীর এমন কথা শোনা যাচ্ছে যে তারা জিতবেই, ওদের সাধারণ লোক জানে, আমি নিজেও বুঝি যে ওদের জেতার কোনো সম্ভাবনা নাই। এত কনফিডেন্স ওরা কোত্থেকে পায়? যেখানে জনগণের যারা ভোট দেবে সেখানে ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের যে অবস্থা আছে, মিডিয়া এক পক্ষে চলে গিয়েছে, প্রশাসন এক পক্ষে চলে গিয়েছে, এবং সেখানে বিভিন্ন জায়গায় হলো আমাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তো
তো তাহলে কিভাবে হলো লেভেল প্লেইং ফিল্ডটা হচ্ছে? এটা একটা অসম ফিল্ড। ঢাকা 6 আসনে গোপীবাগে প্রচারণায় বিএনপি প্রার্থী ইশরাক হোসেন বলেন, এক হোল্ডিংয়ের বিপরীতে একাধিক ভোটার থাকতে পারে না। এ বিষয়ে কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বেশ কিছু হোল্ডিং অ্যাড্রেসে 70, 100, 120 জন করে ভোটার রেজিস্ট্রেশন করা হয়েছে। তো এই রিপোর্টটা যখন আমরা ভোটার স্লিপ দিতে যাচ্ছি বাড়ি বাড়ি, আমাদের গত 2 দিন আগে এই কার্যক্রমটি শুরু হয়, তখন এই ধরনের কিছু রিপোর্ট আমরা পেয়েছি। এটা ঢাকা 17 আসনে তারেক রহমানের নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়ক আব্দুস সালাম বলেন, ভোটের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে একটি দলের মাথা খারাপ হচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, জামাতের মাথা তত খারাপ হচ্ছে। এই যে তাদের যে আচরণ, এই আচরণ এটাই প্রমাণ করে যে আর মাত্র কয়েকদিন আছে, এই কয়েকদিনের মধ্যে তাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। মোহাম্মদপুরে ঢাকা 13 আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠিত হয়। এ সময় দীর্ঘদিনের অব্যবস্থাপনা, নাগরিক ভোগান্তি নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। আর 11 দলের প্রার্থী মামুনুল হক জানান, উন্নয়ন প্রকল্পের বাজেট, ঠিকাদার ও অগ্রগতি জনসম্মুখে প্রকাশের মাধ্যমে নিশ্চিত করা হবে পূর্ণ স্বচ্ছতা। নিরাপদ ও সন্ত্রাসমুক্ত জীবন, কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, থানা প্রশাসন ও কমিউনিটির সমন্বয়ে নিয়মিত অভিযান, কড়া নজরদারি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করে মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরকে নিরাপদ বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা হবে। ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি, পর্যাপ্ত সড়কবাতি ও পুলিশি টহল জোরদার করা হবে। বাজার, টার্মিনাল ও অফিসে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে। টেন্ডারবাজি ও রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করা হবে। এদিন মালিবাগে নির্বাচনী গণসংযোগে ঢাকা 11 আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে ভোটের পরিবেশ নষ্ট করছে কমিশন। অন্য জোট তারা ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব, ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসী এই ধরনের লোকদেরকে নমিনেশন দিয়েছে। ফলে এটা আমাদের জন্য একটা দুঃখজনক যে 5ই আগস্ট পরবর্তী আমরা একটা ভালো প্রতিদ্বন্দ্বীও পাচ্ছি না। নির্বাচন ঘিরে পাশের দেশ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে, মাদারীপুরের গণপ্রতিনিধিত্ব আদেশের 17 অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর 3 আসনের নির্বাচন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। বলেন, 12 ফেব্রুয়ারির আগে এই আসনে পুনরায় তফসিল ঘোষণার কোনো সুযোগ নেই। আইন অনুযায়ী আরপিও 17 অনুচ্ছেদ অনুযায়ী ওই নির্বাচনের পরবর্তী পদক্ষেপ, পরবর্তী সকল কিছু বাতিল করা হবে, বাতিল হয়ে গেছে এবং শিগগিরই আমরা নির্বাচন কমিশন নতুন করে ওখানে শিডিউল ঘোষণা করব। দেশের 90% মানুষ ভোট দিতে মুখিয়ে আছে, তবে তাদের সংখ্যা সুষ্ঠু পরিবেশ নিয়ে। গবেষণা সংস্থা সিআরএফ এর জরিপে উঠে এসেছে এ তথ্য। জরিপ অনুযায়ী আওয়ামী লীগের 48% সমর্থক এবার বিএনপিতে ভোট দেবেন এবং জামায়াতকে দেবেন 29% ভোটার। যে ব্যালট দখল হয়ে যেতে পারে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমত কি বলছে তা জানতেই দেশ জুড়ে 11,038 জন ভোটারের উপর জরিপ চালায় কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রকাশিত সেই জরিপ প্রতিবেদনে উঠে এসেছে নানা সমীকরণ। প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহাবুল হক জরিপ বলছে 90% বেশি মানুষ ভোট দিতে মুখিয়ে আছেন, তবে এবারের নির্বাচনে ধর্মের চেয়েও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি দমন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। হয়েছে 91 এর নির্বাচনে, সেখানে প্রায় 84% মানুষ ভোট দিতে গিয়েছিলেন। এখানে আমরা দেখব যে সেটাকেও রেকর্ড সংখ্যক মানুষ এবার নির্বাচন উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা ভোট দিতে যাবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ভিতরে আরও কিছু বিষয়, যেমন সেটা হচ্ছে যে 20% মানুষ আমরা দেখব যে তারা কিন্তু ভোটের ব্যাপারে স্টিল তারা অডিট। সিআরএফ এর প্রতিবেদন বলছে, নতুন পুরাতন ভোটারদের পছন্দের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিভিন্ন চিন্তাধারা। 48%-এরও বেশি ভোটার যারা অতিপূর্বে নৌকায় ভোট দিয়েছেন তারা বিএনপিতে ভোট দেবেন। 37.4% মানুষ যারা 2008 সালের পরে ভোটার হয়েছে তারা জামাত ইসলামীতে ভোট দিবেন বলে আমাদেরকে রিপোর্ট করেছেন।
তথ্য বলছে ভোটাররা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার চেয়ে ভোট কেন্দ্রের উপস্থিত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশি চিন্তিত। ভয়ভীতি প্রদর্শন, জালিয়াতি এবং ব্যালট দখল আশঙ্কা সব দলের সমর্থকদের মধ্যেই রয়েছে বলেও জানায় সিআরএফ। একদিন আগে আমরা শুনছিলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 12 ফেব্রুয়ারির নির্বাচনের দিকে তাকিয়ে পুরো দেশ। সব শ্রেণী পেশার মানুষ চাইছেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের দায়িত্বে আসুক নির্বাচিত সরকার। বিশ্লেষকদের মতে গ্রহণযোগ্য নির্বাচনের পর পরাজিত দল বা জোটকে নিতে হবে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা। এর ব্যত্যয় হলে গণতন্ত্র এবং দেশের স্থিতিশীলতা ধরে রাখা প্রায় অসম্ভব। মঞ্জুরুল হক মঞ্জুর ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। আমিনবাজারের ভাঙ্গা ব্রিজ এলাকা। শীতের সকালে সাভারের মোতালেব তার দলবল সহ অন্য সব দিনের মতো মাছ শিকারে নেমেছেন। উন্মুক্ত সরকারি সব জলাশয়ে যা মাছ পাওয়া যায় তা বিক্রি করে সংসার চলে তাদের। দেড় যুগেরও বেশি সময়ের জেলে জীবনে কয়েক দফা চেষ্টা করেও জেলে কার্ড করতে পারেননি মোতালেব। নতুন সরকারের কাছে একটি জেলে কার্ডই এখন একমাত্র চাহিদা। মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস, এই 3টা মাস খুবই বেকার থাকি। এটা আমাকে ফ্যামিলি নিয়ে চলা খুবই অসম্ভব ভাই। এই পরিস্থিতিতে যে সরকারি ক্ষমতায় আসুক আমাদের যদি কিছু একটা সহযোগিতা করতো তাহলে আমাকে লাগে খুব ভালো হইতো ভাই। মাছ ধরছি। ওই দলেরই আরেক সদস্য বাদল, তিনি চান নির্বাচনটি সুষ্ঠু হোক। ভালো একজন সরকার চাই, 15 বছর থেকে ভোট দিতে পারি না, অবশ্যই সুষ্ঠু নির্বাচনে ভোট দেবো। এই দেশের অর্থনীতির চাকা সচল রাখেন এইসব সাধারণ মানুষ। রূপগঞ্জের মায়েশারা বেগমও শ্রমজীবীদের প্রতিনিধি। চলতি বছর 1 বিঘা জমিতে সবজি ফলিয়েছেন তিনি। সবজির ফলনও হয়েছে ভালো, তবে অন্য সব বছরের মতো ন্যায্য দাম মিলছে না এবারও। সিনিয়র সিটিজেন হিসেবে রাষ্ট্র তার খোঁজ রাখেনি কোনো সময়ে। স্বামী মারা গেছে আজকে 20 বছর ধরে। আমি আজ পর্যন্ত একটা কোনো বিধবা কার্ডও পাই নাই, বয়স্ক কার্ডও পাই নাই। এখন তো সামনে ভোট, এখন তাহলে কি চান? যে শান্তি চাই, দেশের শৃঙ্খলা চাই, ভালোভাবে চলা চাই। গ্রাম থেকে এই মেগাসিটির দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। জীবন এখানে যান্ত্রিক, আত্মকেন্দ্রিক। তবে এখানেই দানা বাঁধে 24-এর অভ্যুত্থান। রাজপথে রক্ত ঝরানো বন্ধুর স্বপ্ন কি পূরণ হচ্ছে এবার? অনেক বছর পর বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমরা চাই নতুন একটি বাংলাদেশে এমন একটি সরকার আসুক, প্রশাসনিক সেক্টরে যে স্বজনপ্রীতি এইসব জিনিসগুলো থাকবে না। এবার একটা ফেয়ার ইলেকশন হবে এবং জনগণই এবার বাছাই করবে যে তারা কাকে ক্ষমতায় চায়। বিগত কয়েকটি ভোটের অভিজ্ঞতা ভালো নয় কারোরই। সব দিক বিবেচনায় 12 ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন আসন্ন নির্বাচনটি হতে হবে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য। এটির ব্যত্যয় হলে দেশে তো বটেই, বহির্বিশ্বেও ইমেজ সংকটে পড়বে বাংলাদেশ। দেশের স্বার্থে এবং নিজেদের অস্তিত্বের স্বার্থেই এই দলগুলো সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে পূর্ণাঙ্গ সহযোগিতা করা উচিত। যারাই বিরোধী দল হন তারা দায়িত্বটা সঠিকভাবে পালন করেন, সংসদে যান, সরকারি দলকে টুটি চেপে ধরেন। বৈষম্য বিলোপের জন্য যে গণজোয়ার তার আকাঙ্ক্ষা পূরণের অন্যতম অনুষঙ্গ নির্বাচন। তাই সবার জন্য সমান সুযোগ রেখে শুরু হোক নতুন দিন। আসন্ন 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বহুমুখী সমীকরণের পথে আছে এই ভূখণ্ড। বিশেষজ্ঞরা বলছেন এই নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীল হতে হবে সব পক্ষকে। কারণ নির্বাচনের দিন, নির্বাচনের আগে এবং পরে রাজনৈতিক দলগুলোর আচরণেই নির্ভর করবে ভবিষ্যতে কোন পথে হাঁটবে এই বাংলাদেশ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক হওয়ার ঘটনায় যথেষ্ট প্রমাণের ভিত্তিতে বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার রাতে এক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। বলেন, বুধবার রাজধানীর হাতিরঝিল থানায় একটি নিয়মিত মামলা হয়েছে আর তা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ। তদন্তের স্বার্থে গ্রেফতার সারোয়ারের কাছ থেকে জব্দ আলামতগুলো ফরেনসিক পরীক্ষা করা প্রয়োজন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। বলেন, বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য না ছড়ানোর আহ্বান জানান তিনি। মতিঝিল এলাকা থেকে মোহাম্মদ সারোয়ার আলম নামে এক ব্যক্তিকে
জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই হাতিরঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নিবিড় তদন্তের জন্য মামলাটির তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপর ন্যস্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আনিত ব্যক্তির কর্মস্থল হতে তার ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটারের হার্ড ডিস্ক এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে। মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। হাতুড়ি পেটায় 10 জন গুরুতর আহত হয়েছেন। অভিযোগের তীর বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এদিকে কুষ্টিয়ার খোকসায় ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত হয়েছেন দুপক্ষের অন্তত 5 জন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে উত্তপ্ত হচ্ছে ভোটের মাঠ। চলছে পাল্টাপাল্টি অভিযোগ, হামলা ও সংঘর্ষ। মাদারীপুর 2 আসনে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের গণসংযোগ চলাকালে হামলার অভিযোগ উঠেছে। তাদের অভিযোগ, বুধবার দুপুর 1:30টার দিকে সদর উপজেলার কালীর বাজারে কলস প্রতীক প্রার্থীর গণসংযোগ চলাকালে ধানের শীষ প্রার্থী জাহানদার আলী মিয়ার সমর্থকরা হামলা চালায়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর 10 কর্মীকে হাতুড়ি পেটা করা হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি প্রার্থীর সমর্থকরা। আরশ মেডিকেলের সামনে আমাদের উপরে আসমত আলীর নেতৃত্বে একটি হামলা হয়। ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করেন এবং ওইখানে তার মাইক বাজতে ছিল। সেইখান থেকে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে মিঠু কাজী, আজু চৌকিদার, দোদল। মিল্টন বৈদ্যর দল মিছিল আইতেছে, ধানের শীষ যাইতেছে। ওরা আইয়া এই যে ধানের শীষ এলাকা মারছে, গেঞ্জি মেঞ্জি সিরিয়া গুছাই মুছাই থই নাই। ধানের শীষের ভোট চাইতে এলাকায় গেছি, তখন বিদ্রোহী পার্টি কলসের লোক আমাদের পোস্টারগুলো বা ব্যানারগুলো ভাঙ্গা এরা আমাদের উপর হামলা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এদিকে কুষ্টিয়ার খোকসায় ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি জামায়াত প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার খোকসার মাসিলিয়া গ্রামের বাসিন্দা রহমান প্রামাণিকের বাড়িতে জামায়াত নেতা ও ইউপি সদস্য আবু দাউদ সহ ছাত্র শিবিরের কর্মীরা ভোট চাইতে গেলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে বুধবার সকালে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুপক্ষের অন্তত 5 জন আহত হয়। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। ধর্মঘটের কারণে বন্ধ আমদানি রফতানি বাণিজ্য। এতে চলমান অচলাবস্থা আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। শ্রমিক ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, বন্ধ আমদানি রফতানি কার্যক্রম। বুধবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল, জিসিবি, সিসিটি ও এনসিটিতে পুরোপুরি বন্ধ সব অপারেশনাল কার্যক্রম। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। চট্টগ্রাম বন্দরকে আজকে বিদেশি হাইনাদের হাতে তুলে দিতে চায়, যাদের ব্যাকগ্রাউন্ড দেখলে আমরা দেখব যে পৃথিবীর যে সমস্ত দেশে এই কোম্পানিটি গিয়েছে প্রতিটা দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বারবার শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সরকারকে বোঝানোর জন্য, সেক্ষেত্রে সরকার এটাকে কানেও তোলে নেয়। শ্রমিকদের দাবি, বন্দরে লাভজনক এনসিটিকে বিদেশিদের হাতে তুলে দিলে দেশের অর্থনীতিতে সংকট তৈরি হবে। চট্টগ্রাম বন্দরের অপারেশনাল এবং প্রশাসনিক সমস্ত কার্যক্রমই শূন্যের কোঠায়। বন্দর কর্তৃপক্ষ থেকে, সরকার থেকে আমাদেরকে কোনো আলোচনার প্রস্তাব দেওয়া হয় নাই। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপি ক্ষমতায় এলে সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট সবসময় চালু রাখার পাশাপাশি টিকিটের খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও অন্তর্বর্তী সরকারকে কৃতজ্ঞতা জানায় যুক্তরাজ্য বিএনপি। এ সময় হুমায়ুন কবির বলেন, সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখা কোনো দলের নয়, এটি দেশের সব প্রবাসীর দাবি। এছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের দাবিও জানান তিনি। বাংলাদেশি যারা আছেন প্রবাসী,
সবার জন্য যাতে একটা এফোর্ডেবল ফেয়ার প্যাকেজ আমরা করতে পারি, যাতে ওনারা কোনো কোনো বাংলাদেশ সফর করতে পারেন, বাংলাদেশ সম্বন্ধে আগামী প্রজন্মকে একটা আকর্ষণীয়ভাবে তাদের কাছে তুলে ধরতে পারেন, যাতে একটা কার্যকর অবস্থায় যায় এবং ফুল অ্যাসেসমেন্টের মাধ্যমে একটা সিদ্ধান্ত সুটেবল সিদ্ধান্তে আসতে পারবো। স্বেচ্ছায় নয়, প্রতারিত হয়ে অংশ নিতে হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। যুদ্ধে যেতে না চাইলে করা হয় শারীরিক ও মানসিক অকথ্য নির্যাতন। রুশ সেনাবাহিনীতে এমন বাংলাদেশি কতজন আছেন এই তথ্য নেই কারো। হতভাগ্যদের কেউ কেউ মারা গেছেন, অনেকেরই যোগাযোগ বন্ধ পরিবারের সঙ্গে। বিশ্লেষকরা বলছেন, তারা যে প্রতারিত হয়ে যুদ্ধে যাচ্ছেন সেই বার্তাটা মিশনকে পাঠাতে হবে। পাশাপাশি রাশিয়ায় যাবার পথে পা বাড়ানোর আগে সর্বোচ্চ সতর্ক থাকতে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। লক্ষ্মীপুরের মাকসুদুর রহমান উন্নত জীবনের আশায় গিয়েছিলেন রাশিয়ায়, কিন্তু রিক্রুটিং এজেন্সির প্রতারণায় তাকে যেতে হয় রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে। একসময় সৈনিকদের মাধ্যমে জানতে পারেন রুশ ভাষার চুক্তিনামায় লেখা তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। এগুলো দেখে সে বলে আপনার জন্য ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কাজ আছে। প্রায় একই ধরনের অভিজ্ঞতা রাশিয়া থেকে পালিয়ে আসা মুন্সিগঞ্জের মোহন মিয়াজিরও। প্রেস অ্যাসোসিয়েটসকে দেওয়া সাক্ষাৎকারে তারা এসব কথা জানান। চুক্তি স্বাক্ষর করানো হয়েছে, তোমরা এখানে অন্য কোনো কাজ করতে পারবা না। এর আগে বিবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মোহাম্মদ আকরাম হোসেন নামে একজন রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা যান। আর লক্ষ্মীপুরের সালমা আক্তার বলছেন, গত বছরের মার্চ মাসে তার স্বামী আসগর হোসেনের সঙ্গে যখন তার সবশেষ কথা হয়েছিল, তখন সে জানিয়েছিল তাকে রাশিয়ান আর্মির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই সালমার। আমাদের দেশে ফিরাইয়া এটা বলছিল। বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের অভিবাসন কর্মসূচির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় ভালো বেতন ও নিরাপদ চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের ফাঁদে ফেলা হচ্ছে। তারা ভাবছেন বৈধভাবে কাজের জন্য রাশিয়া যাচ্ছেন, কিন্তু সেখানে পৌঁছানোর পর জোর করে যুদ্ধে পাঠানো হচ্ছে। একই গ্রামের একাধিক বাংলাদেশি তারা রাশিয়াতে গিয়ে তারা পরিবার যোগাযোগ নাই, ব্যুরো অফ ম্যান পাওয়ারের তাদের ছাড়পত্র নিয়ে সমস্ত কিছুর কথা বলে কাজের কথা নেওয়া হয়েছে, কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর তারা আসলে সেই কাজটা পায়নি। যখন একটা ফ্রন্টলাইনে একটা যুদ্ধক্ষেত্রে চলে যাওয়ার পরে তাদেরকে ওই ধরনের অবস্থা থেকে ফিরিয়ে আনা, এবং আমরা যতদূর জানি যে চুক্তিপত্রগুলো হয় সম্পূর্ণভাবে রাশিয়ান যে ভাষায়। এটার ফলে সেখানে যে কি লেখা রয়েছে তিনি হয়তো বিষয়টা বুঝতে পারছেন না। যুদ্ধক্ষেত্র থেকে যারা ফিরে এসেছেন এর বাইরে কত বাংলাদেশি রাশিয়ান ফ্রন্টলাইনার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে তার সঠিক হিসেব নেই। তবে গত বছরের ডিসেম্বরে সময় টেলিভিশনের হাতে আসা একটি ভিডিও ফুটেজে দেখা যায় একটি রুমে অন্তত 28 জন মানুষ আছেন যারা এই দুর্দশা থেকে মুক্তি লাভের জন্য দিশেহারা। রাশিয়ান দূতাবাস বা রাশিয়ার বাংলাদেশ দূতাবাস এইদের সহযোগিতা ছাড়া আপনার কিন্তু কত লোক যুদ্ধে আছে, কোথায় আছে, তারা কারা, এই আইডেন্টিফাই করাটা কিন্তু খুব কঠিন কাজ। এই বিষয়টা আমার মনে হয় যে আরও গভীরভাবে অবশ্যই দেখবে, এবং এদেরকে এই ধরনের তৎপরতা থেকে যদি বন্ধ না করা যায়, এটা আসলে একটা অশুভ একটা ক্ষেত্র তৈরি করতে পারে। শুধু বাংলাদেশ নয়, এশিয়া ও আফ্রিকার আরও অনেক দেশ থেকেই প্রতারক চক্র এভাবে সহজ সরল মানুষকে বোকা বানিয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে বাধ্য করছে বলেও অভিযোগ আছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তিবিদ ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ফ্রান্স অফিসে তল্লাশি চালিয়েছে দেশটির পুলিশ। ইলন মাস্ক ও এক্সের সাবেক নির্বাহীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফ্রান্সের প্ল্যাটফর্মটি পরিচালনার ক্ষেত্রে আইন অমান্যের অভিযোগ আনা হয়েছে, তবে অভিযোগ অস্বীকার করেছেন ইলন মাস্ক। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবুর রিপোর্ট। গেল বছরের জুলাইয়ে মার্কিন দনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত শুরু করে ফ্রান্স। প্ল্যাটফর্মটির অলগারিদমে ইচ্ছাকৃতভাবে পরিবর্তন এনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে তদন্ত শুরু করে দেশটির পুলিশ। এবার স্থানীয় সময় মঙ্গলবার প্যারিসের এক্সের অফিসে তল্লাশি চালিয়েছে ইউরোপোল ও সাইবার ক্রাইম ইউনিট। এ বিষয়ে এক বিবৃতিতে প্রসিকিউটর কার্যালয় থেকে জানানো হয়েছে, এক্সের অ্যালগরিদমের অপব্যবহার ও প্রতারণামূলকভাবে তথ্য সংগ্রহের অভিযোগে গত এক বছর ধরে চলমান তদন্তের অংশ হিসেবে এ অভিযানটি চালানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, এক্সের অ্যালগরিদমকে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে সম্প্রতি অভিযোগ দায়ের করেছেন এক ফরাসি আইন প্রণেতা। তার অভিযোগের ভিত্তিতেই নতুন করে তদন্ত নেমেছে প্রসিকিউটর।
অভিযোগের মধ্যে রয়েছে ঘৃণাত্মক বক্তব্য, হলোকাস্ট অস্বীকারমূলক কন্টেন্ট, শিশু নির্যাতন সংক্রান্ত অবৈধ ছবি ও ডিপফেক সামগ্রী ছড়িয়ে পড়া এবং এসব কন্টেন্ট অপসারণে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা যাচাই করা। প্রয়োজনীয় নথিপত্র ও ডিজিটাল তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই এই তল্লাশি চালানো হয়। তদন্তের অংশ হিসেবে ইলন মাস্ক ও এক্সের সাবেক প্রধান নির্বাহী লিন্ডা ইয়োকারোনাকে আগামী 20 এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়। এ বিষয়ে এখনও এক্সের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। দেখছেন প্রবাসের সময়। খেলার খবর। অবশেষে নারী ক্রিকেটার জাহানারা আলম ইস্যুতে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল বিসিবি। জাহানারার অভিযোগের ভিত্তিতে সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে অসৎ আচরণের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাহানারা মঞ্জুরুলের বিরুদ্ধে 4টি অভিযোগ আনলেও 2টোর প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড। অভিযুক্তের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিসিবি। আদালতের নির্দেশের পর নড়ে চড়ে বসল বিসিবি। জাহানারা আলম ইস্যুতে বোর্ডের নির্লিপ্ততা নিয়ে সম্প্রতি একটি রিট করেন শুটার সাবরিনা সুলতানা। হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমদ সোহেল ও ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি করেন আদালত। শুনানি শেষে আইনজীবীরা জানান, বিষয়টি নিয়ে বিসিবিকে কারণ দর্শাতে বলা হয়েছে এবং কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা আদালতকে অবহিত করতে বলা হয়েছে। আর এর পরদিনই বিজ্ঞপ্তি দিয়ে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে খোলাসা করেছে ক্রিকেট বোর্ড, যেখানে জাহানারার অভিযোগের ভিত্তিতে সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে তদন্ত কমিটি অসৎ আচরণের প্রমাণ পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে। গেল বছর 7 নভেম্বর মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানি সহ বেশ কিছু অভিযোগ তোলেন জাহানারা আলম। সাবেক অধিনায়কের অভিযোগের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিকুল হাকিমকে প্রধান করে বিসিবি একটি কমিটি গঠন করে। শুরুতে 3 সদস্যের এবং পরে 2 জন বাড়িয়ে 5 সদস্যের কমিটি গঠন করা হয়, যেখানে আরও ছিলেন বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর নাইমা হক, ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবি পরিচালক ও নারী উইং এর চেয়ারপারসন রুবাবা দৌলা। দীর্ঘদিন ধরে এই স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের বিষয়ে কোনো সাড়া শব্দ ছিল না, তবে আদালতের হস্তক্ষেপে আবারও আলোচনায় আসে জাহানারা ইস্যু। 2 ফেব্রুয়ারি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে ওই কমিটি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সাবেক অধিনায়কের 4টি অভিযোগ পর্যালোচনা করে 2টির ক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি, তবে বাকি 2টির ক্ষেত্রে অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছে ক্রিকেট বোর্ড। নারী উইং এর চেয়ারপারসন রুবাবা দৌলাকে প্রধান করে একটি অভিযোগ কমিটিও গঠন করেছে বিসিবি। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মঞ্জুরুল ইসলামের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয় 2025 সালের 30 জুন এবং ঘটনাগুলো আগের বোর্ডের সময়কার। তারপরও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বর্তমান বোর্ড। নভেম্বরে গঠিত তদন্ত কমিটি তাদের কার্যক্রম শেষ করে 31 জানুয়ারি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটারদের ব্যস্ত রাখতে শুরু হচ্ছে অদম্য টি-20 বাংলাদেশ কাপ। প্রথম দিনে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাজানো ধূমকেতু আর বয়স ভিত্তিকের দুর্বার একাদশ। ঘরোয়া হলেও শিষ্যদের কাছে সেরাটা চান ধূমকেতুর কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অন্যদিকে উঠতি তারকাদের নিয়েই আত্মবিশ্বাসী দুর্বারের হান্নান সরকার। হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। বিকেল 4টায় আছে সাংস্কৃতিক আয়োজন। অদম্য টি-20 বাংলাদেশ কাপের প্রস্তুতি দেখতে একাডেমি মাঠে বিসিবি নীতি নির্ধারকরা। নামে ঘরোয়া হলেও খেলোয়াড়দের আত্মবিশ্বাস জোগাতেই এমন ব্যস্ততা। প্রথম দিনে মাঠে নামবে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাজানো ধূমকেতু একাদশ। অসুস্থতার কারণে নাম সরিয়ে নিয়েছেন তাসকিন, তবে তাকে ছাড়াই এই টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট মোহাম্মদ সালাউদ্দিনের দল। প্রত্যেকটা টিমের তো একটা নিজস্ব প্ল্যান থাকে। আমি মনে করি যে লাস্ট 1.5 বছর আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিয়েছি। এখন যেহেতু সামনে আমাদের 50 ওভারের বিশ্বকাপ আছে, সেদিকে মনোযোগ দেবে। এটা অবশ্যই আমাদের সেই প্ল্যানটা আমাদের আগেও করা ছিল, এখনও করা আছে। আমরা এটা শেষ হলেও আমরা সেভাবে আসলে আগানোর চেষ্টা করব। তাদের প্রতিপক্ষ উঠতি তারকারা 3 জনই অনূর্ধ্ব-19 দলের। আকবর আলীর নেতৃত্বে যুবা ক্রিকেটারদের কোচ বিপিএল জয়ী হান্নান সরকার। কাগজে কলমে শক্তিশালী না হলেও ভালো করতে আত্মবিশ্বাসী এই দলটা।
নিজেরা আসলে কাগজে কলমে হয়তো আমাদের দলটাকে 3 নম্বরে রাখছেন, বাট আমি সবসময় বিলিভ করি কাগজে কলমে রেজাল্ট হয় না, রেজাল্ট হয় মাঠের খেলায়। এবং সেই জায়গা থেকেই কম্পিটিটিভ রাখার জন্য কাগজে কলমের 3 নম্বর দলটা কিভাবে 1 নম্বর হবে, সেই কম্পিটিশনটা যদি থাকে নিশ্চিতভাবে বাকি দলগুলোর মধ্যেও সেটাই থাকবে। বিপিএল এর পরে আরও একটা টি-20 টুর্নামেন্টের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আছে। 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত কিনা, এমন প্রশ্ন উঠল জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের কাছে। দেখুন, দিন শেষে যখন আপনি মাঠে নামবেন সবাই কিন্তু তার বেস্টটা দেওয়ারই চেষ্টা করবে, আমি আশা করি, কারণ এখানে সব টপ 45 প্লেয়ার খেলতেছে। এখানে একটা হেলদি কম্পিটিশন হবে, কিছু ইয়াংস্টার আসছে এবং যারা আগেও খেলছে তারাও আছে। এখানে আমার মনে হয় যে এখানে একটা ভালো কম্পিটিশন হবে। কারণ প্রত্যেকটা দিনই আমার কাছে মনে হয় যে একটা অপরচুনিটি, সেটা কারোর জন্য হয়তো কেউ যদি এটা খুব সিরিয়াসলি নেয় তার জন্য এটা একটা বড় অপরচুনিটি, কেউ যদি সিরিয়াসলি না নেয় তার জন্য হয়তো ডাউনফলও হতে পারে। 3 দলের টুর্নামেন্টে 2টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকারা যাবে 9 তারিখের ফাইনালে। সন্ধ্যা 6টায় গোটা আসর দেখতে পারবেন বিনা টিকিটে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গুপ্তরাজ স্বৈরাচারের মতোই নতুন জালিম, তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। একটি দলের বিরুদ্ধে ভুয়া ব্যালট ছাপানোর অভিযোগ তারেক রহমানের। দেশের সবচেয়ে মজলুম সংগঠন জামায়াত, দাবি আমিরের। একটি দলের বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ, অভিযুক্ত ধরা পড়ায় হ্যাকের সত্যতা প্রকাশ হওয়ার দাবি। এবং নির্বাচনী প্রচারণা তুঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশে শান্তি চায় না বলছে বিএনপি। অত্যাচারীরা ক্ষমতায় যেতে পারবে না বলছে 11 দলীয় ঐক্য। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।